আচ্ছা মাস্টারমশাই, আপনি যে বলেছেন অনেক দূর চলে যাবেন, তা যেখানে যাবেন সেটা কি মাদ্রাজের থেকেও দূরে? জানেন, মাদ্রাজে আমার কাকা থাকেন। মাদ্রাজ অনেক দূরে। দুপুরে ট্রেনে চললে পরের দিন রাতে পৌঁছয়। সে ট্রেন সব স্টেশনে থামে না, আর ভীষণ জোরে চলে। রানী ওর মাস্টারমশাইকে বলেছিল একদিন পড়ার সময়, রীতিমতো মাস্টার সুলভ ভঙ্গিতে। অর্থাৎ অভিজিৎ তার ছাত্রীকে মানে রানীকে বলেছিল, তোমাদের বাড়ির বাগানে এমন একটা গাছ পুঁতব যার শিকড় খুব লম্বা হবে। সেটা টালিগঞ্জের কলা বাগানে পুঁতলে সোজা মাটির অনেক অনেক ভিতরে গিয়ে পৃথিবীর অন্য দিকের মাটি ফুটো করে যদি বেরোয়, তাহলে সেই দেশে আমি যাচ্ছি। অভির জবাবে রানীর চোখ দুটো ছানা বড়া। কি বলছেন? সে শিকড়টা মাটির অন্যদিকে দেখা যাবে? আমার মনে হয় সেটা অদৃশ্য হয়ে যাবে। তা সে কোন দেশ? মাস্টারমশাইকে রানী জিজ্ঞেস করল। অভির জবাব, ইউএসএ। আর আমি যেখানে যাব তার নাম সিনসিনাটি। এইভাবেই অভি বুঝিয়েছিল তার ছাত্রী রানীকে ইউএসএ আর ভারতবর্ষের ভৌগোলিক দূরত্ব। রানীটা এত বোকা ছিল যে হুগলি নদী কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম কোন দিকে তাও বলতে পারত না। এরকম ছাত্রী যে ক্লাস 7-এ 2 বছর আটকে থাকবে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। রানীর স্কুলে 2 বছর এক ক্লাসে আটকালে পরের বছর রাখা হয় না। কিন্তু রানীর বাবা যেহেতু রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সেক্রেটারি, তাই স্কুল কর্তৃপক্ষ নিমরাজি হয়েও রানীকে 3য় বছর 7-এ পড়ার সুযোগ দিয়েছিল। রানীর মা যথারীতি স্কুলের মিস থেকে দারোয়ান পর্যন্ত সবাইকে রানীর এই রেজাল্টের জন্য দায়ী করেছেন, শুধু নিজের মেয়েকে ছাড়া। সত্যি তো, মেয়ের আর কি দোষ? মেয়ে হিন্দি ছবি দেখতে ভালোবাসে, আর ছুটির দিনে বাড়িতে পেন ড্রাইভ চালিয়ে নতুন হিন্দি গানগুলোর সঙ্গে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা নাচে। এইভাবে রানীর মা যখন সবাইকে দোষারোপ করছেন, তখন একদিন রানীর বাবা অফিস থেকে ফিরে রানীকে বললেন, কাল থেকে তুমি অভির কাছে পড়বে। আমার বন্ধুর ছেলে অভিজিৎ লেক গার্ডেন্সে থাকে। সিবিএসসিতে প্রচুর মার্কস পেয়ে প্রেসিডেন্সিতে ফিজিক্সে অনার্স নিয়ে 3rd ইয়ারে পড়ছে। কলেজেও টপার। চেষ্টা করছে স্কলারশিপ নিয়ে বিদেশে মাস্টার্স ডিগ্রি করার। ওরকম একটা মাস্টার তোমার কাছাকাছি থাকলে তোমার মাথাটা একটু পরিষ্কার হবে। ব্যাপারটা শুরুটা এরকমই ছিল। যদিও এরকম বড় লোকের আদুরে বোকাশোকা মেয়েকে পড়ানোর প্রস্তাবটা বাবা যখন অভিকে বললেন, অভি এক কথায় না বলে দিয়েছিল। কিন্তু অভির মা বললেন, কি বলছিস তুই? এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারির মেয়ে বলে কথা। তোর বাবা কর্পোরেশন স্কুলের অঙ্কের মাস্টার। যদি তোর বাবাকে মিথ্যে অজুহাতে চাকরি থেকে বসিয়ে দেয়, তখন আমরা কোথায় যাব? মায়ের এই কথার আর কোনো জবাব দেয়নি অভি। শুধু মাঝে মাঝে মাকে বলতো, আমার লেখাপড়ার সময়টা শুধু শুধু নষ্ট হচ্ছে, মেয়েটা কিছুই শিখবে না। রানীকে অঙ্ক করাতে করাতে মাঝে মাঝে অভি ধৈর্য হারিয়ে ফেলত। সামান্য A+B² অঙ্ক 10 বার বোঝানোর আর করানোর পরেও রানী একটাও অঙ্ক নিজে নিজে অভির সামনে করতে পারত না। তার উপর এত দুষ্টু ছিল রানী, অভিকে বলতো, মাস্টারমশাই, আপনি হাম আপকে হ্যাঁ কন দেখেছেন? অভি বকলেও কোনো প্রতিক্রিয়া হতো না। যাই হোক, সেবার অভির বকুনিতে বা চাপে 7 থেকে 8-এ প্রমোশন পাওয়ার পর একদিন পড়ানোর সময় অভিকে রানী বলল, মাস্টারমশাই, আমার বন্ধুরা আমি পাশ করেছি শুনে অবাক হয়ে গেছে। বলছে তুই কখনো এইরকম মাস্টারমশাইকে ছাড়িস না। এইভাবে ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে 2 বছর চলে গেল। অভি স্কলারশিপ নিয়ে ইউএসএ যাওয়ার সুযোগ পেল। রানীর বাবা অভির বাবাকে বললেন, এত বুদ্ধিমান ছেলে, ওকে আইএএস পরীক্ষায় বসতে বলুন। দেশে বড় সরকারি চাকরি পাবে, বিদেশে গিয়ে আর কি করবে। কিন্তু কিছুটা অভির জেদে, কিছুটা অভির মায়ের ইচ্ছে, রানীর বাবার সে প্রস্তাব টিকল না। তারপরে সে গেল সেদিন। অভি দমদম থেকে মুম্বাই থেকে KLM এর প্লেনে পৌঁছলো আমস্টারডাম। তারপর ওখান থেকে KLM এর কানেক্টিং ফ্লাইটে আটলান্টিক পেরিয়ে পৌঁছলো ডেট্রয়েট।
ডেট্রয়েট থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটে সিনসিনাটি। ছোট্ট শহর, ওয়াইও নদীর ধারে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ছিমছাম পরিচ্ছন্ন ইউনিভার্সিটি। ভারতীয় ছাত্রছাত্রীর সংখ্যা কম। প্রথম বছরে 2 সেমিস্টারে টপার অভিজিৎ, আর সেই সময় জার্মান বান্ধবী গিজলা এল ওভির কাছাকাছি। দুজনে সারা দিন কোয়ান্টাম থিওরি, অ্যাটমিক কনফিগারেশনের আলোচনায় ডুবে থাকতে থাকতেই কখন যে একে অপরকে ভালোবেসে ফেলল, ওরা তা আলাদা করে খেয়ালও করল না। সে ভালোবাসাকে পরিণতি দিতেই ওরা বিবাহসূত্রে আবদ্ধ হলো। অভি ডক্টরেট করার পর সিনসিনাটি ইউনিভার্সিটিতে লেকচারারের পদ পেল। তার বছর 5 মধ্যে সেই ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্টের পদে উন্নীত হলো। গিজেলাকে নিয়ে স্থায়ীভাবে সিনসিনাটিতে থেকে গেল অভি। ক্রমশ জীবনযাত্রার মান আরও উন্নত হলো ওদের। একটা বাগান লাগোয়া বাড়িও কিনে ফেললো ওরা। কোয়ান্টাম থিওরি, অপটিক্যাল এমিশন, লেজার রে নিয়ে দুজনের অনেক এক্সপেরিমেন্টে সফল হলেও জীবনের এক অন্যতম উত্তরণের পরীক্ষায়, স্বামী স্ত্রী থেকে বাবা মা হওয়ার পরীক্ষায় ওদের সাফল্য এলো না। গিজলার মা হওয়ার সম্ভাবনা খুব কম বলেই ডাক্তাররা মত প্রকাশ করলেন। তাতে অভির বিজ্ঞানের নতুন আবিষ্কারের ইচ্ছেটা দমল না। সে তার নিজের কাজ নিয়েই রইল। গিজলার প্রতি ভালোবাসাও তার কমল না। মায়া মমতা সহচর্যে সে চেষ্টা করে যেতে লাগলো। শূন্যতার বোধ যেন গিজলাকে স্পর্শ করতে না পারে। কিন্তু মা বাবার মনের কষ্ট অভিকে মাঝে মাঝে আঘাত দিত। তাই কিছুটা মায়ের চাপেই গিজলাকে নিয়ে অভিপ্রায় বছর 10 পরে টালিগঞ্জের কলাবাগানের বাড়িতে এলো। মায়ের দৃঢ় বিশ্বাস, একজন বিখ্যাত সন্ন্যাসীর ওষুধে অভি বাবা হতে পারবে। কলাবাগানে অভিদের 7 ফুট বাই 7 ফুটের 2 ঘর আর সরু রান্নাঘর দেখে গিজলা অবাক। অভি, তোমার বাবা মা কি করে এতদিন এই ছোট্ট আলো বাতাসহীন ঘরে বেঁচে আছে? তারা কি করে বুঝবে যে পৃথিবীতে আলো বাতাসের কোনো অভাব নেই? সত্যি কথা বলতে গিজলার এইসব প্রশ্নে অভি বেশ বিব্রত বোধ করছিল। শুধু বলেছিল, আমাদের কলাবাগানের লোকেদের মানসিকতার সঙ্গে জার্মান সেনাবাহিনীর টেনাসিটির একটা মিল আছে। এইসব কথাবার্তা চলাকালীন হঠাৎ পাড়ায় চেঁচামেচি। রানীদের বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ আসছিল। মা বললেন, অভি, গিয়ে দেখে আয় না একবার, রানীদের কি হলো? এককালে তোর ছাত্রী ছিল, তোর একটা দায়িত্ব আছে। অভি কথা না বাড়িয়ে রানীদের বাড়িতে পৌঁছলো। যা শুনল তাতে হতবাক। রানী নাকি সুইসাইড করতে গিয়েছিল। রানীকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রানীদের আর্থিক অবস্থা খুব খারাপ। রানীর বাবা অনেক দিন আগে মারা গিয়েছেন। অভিকে দেখে রানীর মা বললেন, অভি, সারা দুনিয়ায় এত বড় বড় কাজ করলে আর তোমার বোকা হাবা ছাত্রীটার দিকে তাকালে না? ওই দেখো, ওর 2 বছরের ছেলেটা মা মা বলে কাঁদছে। রানীর উপর শ্বশুরবাড়ির লোকেরা, এমনকি ওর বড়, এত অত্যাচার করতো যে সহ্য করতে না পেরে মেয়ে আমার বিষ খেয়ে নিয়েছে। এখন রানীর কিছু হলে এই ছেলেটাকে নিয়ে আমি কি করব বলতে পারো? কান্নায় ভেঙে পড়লেন রানীর মা। একটা ট্যাক্সি নিয়ে কিছুটা হতবুদ্ধি অবস্থায় অভি পিজি হাসপাতালে পৌঁছালো। তারপর পাড়ার ছেলেদের সাহায্যে রানীর বেডের কাছে যখন পৌঁছালো, রানী তখন কোমায় আচ্ছন্ন। রানীর বেডের পাশে যে ডাক্তারবাবু দাঁড়িয়েছিলেন, পাড়ার ছেলেদের গুঞ্জনে তিনি বুঝতে পারলেন অভি রানীর ছোটবেলার মাস্টারমশাই। চশমার ফাঁক দিয়ে অভির দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি পেশেন্টের মাস্টারমশাই? পেশেন্ট তো শুধু বলছে, মাস্টারমশাই আমাকে ছাড়বেন না, আমি সব পরীক্ষায় আপনাকে নিয়ে পাশ করব। থাকুন একটু, যদি আপনাকে কিছু বলে ডাক্তারবাবু চলে গেলেন। রানীর বেডের সামনে অভি কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। হঠাৎ মনে হলো রানী যেন 2 চোখ খুলে তাকে দেখতে পেয়েছে। তখনই তার হাতটা চেপে ধরল। মাস্টারমশাই, আর পারছি না, আপনি আমার 2 বছরের ছেলেটার দায়িত্ব নিন, ওকে আপনার মতো করে দিন। শ্বশুর শাশুড়ির অত্যাচারে বিষ খেয়েছি, কোনোদিন কিচ্ছু চাইনি আপনার কাছে। শুধু আজ কথা দিন
যে আমার ছেলেকে আপনি লেখাপড়া শিখিয়ে মানুষ করবেন, না হলে আমি মরেও শান্তি পাবো না মাস্টার মশাই। রানী মারা যাওয়ার পর রানীর শ্বশুর ছেলের দ্বিতীয়বার বিয়ে দিলেন, আর বাপি অর্থাৎ রানীর ছেলেকে দত্তক নিয়ে অভি আর গিজিলা সিনসিনাটিতে ফিরে এসেছিল। সেও প্রায় 20 বছর হয়ে গেল। অভি এখনও ইউনিভার্সিটিতে পড়ায়, বাপিও ফিজিক্সে মাস্টার্স ডিগ্রি করেছে। তবে তার নাম এখন আর বাপি নয়, গিজিলা তার নাম বদলে রেখেছে জন। আজ রবিবার, সেপ্টেম্বরের মাঝামাঝি, পাতা ঝরার সময় শুরু হওয়ার আগেই সকালে রোদে গার্ডেন চেয়ারে গিজিলা আর জন বসে চা খাচ্ছে। অভি বাগানের এক কোণে খুব লম্বা শিকড় সমেত একটা গাছ পোঁতার চেষ্টা করছে। জন বাবার কাছে এসে বসল। খানিকক্ষণ বাবা মাটি খুঁড়ে শিকড়টা ঢোকানোর চেষ্টা করছে দেখে বাবাকে জিজ্ঞেস করল, ড্যাড, কী করতে চাইছো? অভি হেসে বলল, আমি এই গাছের শিকড়টা মাটির এত গভীরে পুঁতে দিতে চাইছি যাতে মাটির তলা দিয়ে পৃথিবীর আর এক প্রান্ত পর্যন্ত এটা বিস্তারিত হতে পারে। জন কিছু বুঝতে পারল না। গিজিলা বলল, ইয়োর ড্যাড ওয়ান্টস টু সার্চ আ রুট। জন এ কথায় আরো অবাক হয়ে গেল। শুধু অভি নিজের মনে মনে বলল, আমাদের শিকড়টা কি করে আবার ফিরে পাবো জানি না। গিজিলা কোনো কথা না বলে উঠে গিয়ে ড্রয়িং রুমের সাউন্ড সিস্টেমে অভির একটা প্রিয় গান চালিয়ে দিল। অভি 25 বছরে গিজিলাকে অনেকটা বাঙালি করে তুলেছিল, কিন্তু ও যে অভিকে এতটা বুঝেছে সেটা ভেবে ওর চোখটা ভিজে উঠল। তার মনে হলো এটা বোধহয় সেই অদৃশ্য শিকড়ের প্রভাব।